হঠাৎ কিসে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। আমি এবার খেয়াল করে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। আমি হাত ধরে টেনে তুলতে হাত বাড়িয়ে দিলাম। ছোট লোকের বাচ্চা, চোখের মাথা খেয়েছিস নাকি? আপনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন, তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে খেলা দেখছি। তো কি হয়েছে? তুই আমাকে সাইড দিস নাই কেন? আমি আপনাকে সাইড দিতে যাব কেন? আমি এক সাইডে দাঁড়িয়ে আছি। তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? আমি একটা মেয়ে, এটা আপনার পরিচয়? চুপ, একদম চুপ। আমার আব্বু এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। আমা, তাই নাকি? তোকে দেখে মনে হচ্ছে গ্রাম্য খ্যাত একটা। পোশাকের কি অবস্থা! হাহ! জি, আমি গরিব মানুষ। ইস, পোশাকের কি অবস্থা! সর আমার সামনে থেকে। আমি উঠে দাঁড়ালাম। কি শাকচুন্নি রে বাবা! ওহ সরি, পরিচয় দিতে ভুলে গেছি। আমি হাবিবুর রহমান সাগর। আমি গরিব ঘরের ছেলে। অনেক কষ্ট করে শহরে পড়াশোনা করতে এসেছি। আজ আমার ক্লাসের প্রথম দিন। এর 1 মাস আগে থেকেই ক্লাস শুরু হয়েছে, কিন্তু বাড়িতে সমস্যার জন্য আসতে পারিনি। ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে একটা ব্রেঞ্চে বসলাম। তখনই একটা ছেলে বলল, হাই, আমি রাফি। আমি হাবিবুর রহমান। আমি গ্রাম থেকে এসেছি। তোমাকে দেখলাম হাবিবার সাথে ঝগড়া করতে। তার মানে ওই মেয়ের নাম হাবিবা? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে শুরু করলো আমাদের সাথে পড়ে। আমাদের কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে। বাবার টাকা আছে বলে কাউকে মানুষ বলে মনে করে না। আমি গরিব বলেই আমার কোনো বন্ধু নেই। এতদিন পর তোমাকে পেলাম। রাফি, তুই আমাকে তুই করে বলতে পারিস। ওকে, কিছুক্ষণ পর স্যার এলো। তোমাকে নতুন মনে হচ্ছে। এতদিন কোথায় ছিলে? জি স্যার, আমার বাড়িতে একটু সমস্যা ছিল, তার জন্য আমি আমার গ্রামে ছিলাম। ঠিক আছে, আর যেন ক্লাস মিস না যায়। তো তোমার নাম কি? হাবিবুর রহমান সাগর। সবাই আমাকে সাগর বলে ডাকে। পড়ায় মন দাও। শেষ করে আমি রাফি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। আই শয়তান ছেলে, তুই আমার নামের নকল করছিস কেন? দেখেন আমি আবার কি করেছি। আমার নাম হাবিবা রহমান নদী। হাবিবা, তোর নামের নকল করতে যাবে কেন? তোর তো ওইটাই। তুই চুপ থাক নীলিমা। আচ্ছা, এখন বাড়ি যাওয়ার লেট হয়ে যাচ্ছে। হাবিবা, নীলিমা চলে গেল। দূর, কি একটা ঝামেলা। তুই কোথায় উঠেছিস? আমি একটা পাশের মেসে উঠেছি, আর পার্ট টাইম একটা কাজ জোগাড় করছি। আসলে আমরা অনেক গরিব। আব্বুর পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব না। ভালো করেছিস। আমি আব্বুর চায়ের দোকান চালাই। ও, চলি রে, আমার দুপুরের পরে কাজে যেতে হবে। ওকে, চল। ভাইয়া, আপনাদের রান্না করে রান্নাঘরে রাখছি। ভালো করেছেন। বাইরে কি অফিস থেকে দুপুরে খেতে আসে? এসে খাওয়া দাওয়া সেরে আবার চলে যান। আপনি এখন যেতে পারেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, তখনই হৃদয় ভাই এলো। সাগর, কি অবস্থা? নতুন কলেজ কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা চল, এখন দুজনে মিলে খাওয়া যাক, বাকিটা একটু পর চলে আসবে। ওকে। আমি আর হৃদয় ভাই খেতে শুরু করলাম। খেতে খেতে রনি ভাই নীল এলো। তোরা দেখছি খেতে বসে গেছিস, আমি তোদের সাথে যোগ দেই। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে দোকানে এলাম। সেলসম্যান হিসেবে চাকরি করি। ভালো করে কাজ করবে, কখনো কোনো খরিদ্দারের সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ভাই। যাও, কাজে মন দাও। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। ভাই, আমাকে 1 কেজি আটা আর আধা কেজি চিনি দেন। আচ্ছা ভাই, আপনি একটু অপেক্ষা করুন। আমি আটা আর চিনি খরিদ্দারকে দিলাম। ভাই, কত টাকা হয়েছে? বেশি না, মাত্র 60 টাকা হয়েছে। আপনি ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে দেন। আচ্ছা। হঠাৎ দেখলাম হাবিবা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি নেবেন? আরে তুই! আই শয়তান ছেলে, এদিকে আয়। আমার জন্য 3টা আইসক্রিম নিয়ে আসবি, লিচি ফ্লেভারের। আচ্ছা, আমি আইসক্রিম নিয়ে এলাম। আপনার আইসক্রিম ধরেন। আমি এই আইসক্রিম নিব না। আমি কোন আইসক্রিম নিব? তাড়াতাড়ি আমার জন্য নিয়ে আয়। জি, এখনো নিয়ে আসছি। আমি কোন আইসক্রিম নিয়ে এলাম? এগুলো আমাকে ব্যাক করে দে। আর আমার জন্য একটা পেপসি নিয়ে আয়। কয় লিটার নিয়ে আসবো? তুই আমাকে জিজ্ঞাসা করেছিস কয় লিটারের? তোর সাহস তো কম নয়। সাহসের কি হলো? চুপ, তুই একটা কথা বলবি না। তখনই ম্যানেজার দৌড়ে এলো। কি হয়েছে ম্যাম? আমার কাছে জিজ্ঞাসা করেছে কয় লিটারের পেপসি নেব। কিছু মনে করবেন না, ও নতুন এসেছে। সাগর, 250 মিলির একটা পেপসি দে। ওকে ভাই, আমি পেপসি দিলাম। হাবিবা বিল পরিশোধ করে চলে গেল। তুমি কিছু মনে করো না, এই মেয়ে এমন বাবার টাকার অহংকার দেখায়।
আমাদের প্রতিদিনের কাস্টমার। আমাদের দোকানের সামনে যে বাড়ি দেখা যাচ্ছে ওটা ওদের বাড়ি। তুমি ওর সামনে ভালো ব্যবহার করবে। ওকে ভাই। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে দোকান থেকে ফিরে এলাম। ছোট ভাই, দোকানের সেলম্যান কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, প্যাকেটের গায়ে সব দাম লিখে আছে, তার জন্য তেমন কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে শুরু করলাম। রাতে ক্লান্ত হয়ে যায়। পড়া শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজে এলাম। কি অবস্থা তোর? ভালো। ক্লাস শুরু হতে আর কত মিনিট বাকি আছে? 2 মিনিট আছে, চল ক্লাসরুমের দিকে। আমি আর রাফি ক্লাসরুমে চলে এলাম। আমরা একটা বেঞ্চে বসে পড়লাম। হাবিবা এসে কোথাও বেঞ্চ না পেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ স্যার এলো। কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? কোথাও বসার জায়গা নেই? হাবিবুরের পাশে জায়গায় আছে, ওখানে বসো। আমি এদের মতো খ্যাত ছেলেদের সাথে বসবো না। বসো বলছি, না হলে। ওকে বসছে। শেষ পর্যন্ত একটা ফকিরের বাচ্চার সাথে বসতে হচ্ছে। ইস, গা দিয়ে গন্ধ বের হচ্ছে। ফকরিরের বাচ্চাদের সাথে বসতে হবে না। মুখে মুখে কথা। কি হয়েছে, ওখানে এত কথা হচ্ছে কেন? কিছু না স্যার। চুপ করে ক্লাস করো। তোর কাজ কেমন চলছে? ভালো। তবে আমি যেখানে কাজ করি সেখানে হাবিবাদের বাড়ি। তাহলে তোকে বিরক্ত থাকে? আমি মেসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর দোকানে এলাম। তুমি কাজ করতে শুরু করো, আজকে যেন কোনো ঝামেলা না হয়। ওকে। আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আচ্ছা, কিছু জিনিস লাগবে। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি এই মেনু অনুযায়ী দেন। আমি মেনু অনুযায়ী জিনিসগুলো দিলাম। আপনি ক্যাশ কাউন্টারে বিল দেন। ওকে, আমি পরিশোধ করছি। আমি অন্য খরিদ্দারের সাথে কথা বলতে শুরু করলাম। বেশ কিছুদিন চলে গেল এইভাবে। হাবিবা আমাকে সারাদিন অপমান করে দেখে, কখনো কলেজে কখনো বা দোকানে এসে। আজ থেকে কলেজের পরীক্ষা শুরু হয়েছে। সবাই পড়াশোনা শেষ করে আসছো তো? আজ কিন্তু তোমাদের পরীক্ষা। জি স্যার। স্যার প্রশ্ন দিতে শুরু করলো। প্রশ্ন পেয়ে আমি আর রাফি লিখতে শুরু করলাম। স্যার, এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে দেন। এখন পরীক্ষার কাউকে কোনো প্রশ্ন বুঝিয়ে দিতে পারবো না, নিজের ইচ্ছায় পরীক্ষা দাও। স্যার এক্সট্রা পেপার দেন। স্যার আমাকে পেপার এনে দিল। পরীক্ষা শেষ করে বাইরে এলাম। তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস, তোর রেজাল্ট অনেক ভালো হবে। এখনো অনেক পরীক্ষা বাকি আছে। এক এক করে সব পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্টের দিন চলে এলো। একদিন দোকানে কাজ করছি, তখনই মফিজ স্যার এলো। সাগর, তুমি এখানে কি করছো? স্যার আমি এখানে সেলসম্যানের কাজ করি। আপনার কি লাগবে বলুন? পরে বলছি, তুমি পড়াশোনা কখন করো? মেসে যেতে অনেক রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। খুব বুড়িয়ে ঘুম থেকে উঠে পড়তে শুরু করি। আর যখন খরিদ্দার থাকে না তখন একটু বই পড়ি। ভালো, আমাকে এই মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করছি। আমি জিনিসগুলো স্যারকে দিলাম। বিল কোথায় দেব? ক্যাশ কাউন্টারে বিল দিন। স্যার চলে গেল। আমি কাজ শুরু করলাম। রাতের দিকে হঠাৎ হাবিবা এসে হাজির হলো। আয় শয়তান ছেলে, এদিকে আয়। জি, কিছু বলবেন? আমাকে এক্ষুনি আইসক্রিম আর চিপস দে। কোন চিপস নিয়ে আসবো? ফকির বাচ্চা, তুই জানিস না আমি কোন চিপস খাই? ওকে। আমি হাবিবাকে আইসক্রিম আর চিপস এনে দিলাম। হাবিবা চলে গেল। পরদিন কলেজে আমাদের রেজাল্ট দেওয়ার অনুষ্ঠান শুরু হলো। আমি খুব গর্বের সাথে বলছি, এই কলেজের সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল হাবিবুর রহমান। আমি মফিজ স্যারের কাছ থেকে শুনেছি হাবিবুর অনেক কষ্ট করে পড়াশোনা করেন, আর কলেজের দ্বিতীয় হয়েছে হাবিবা রহমান। অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেল। আমি কিছু গিফট পেয়েছি। তোর জন্য আমি কলেজে ফার্স্ট হতে পারিনি, তোকে আমি দেখে নেব। আপনি পরের বার চেষ্টা করবেন। এত অহংকার দেখানো ভালো না। কি? আমি অহংকার করি? আমার বাপের যা টাকা আছে আমি তা নিয়ে অহংকার দেখাবো, তাতে তোর কি? ভালো করে পড়াশোনা করতে পারতেন তাহলে কলেজের প্রথম হতে পারতেন। তুই উড়ে এসে আমার উপরে বসেছিস, এর পরিণাম কিন্তু ভালো হবে না। সরেন তো, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। করবি তো সেই সেলম্যানের কাজ? মনে হচ্ছে উনি যেন বিশ্ব ব্যাংকে চাকরি করবেন। হ্যাঁ। ও মা, তাই নাকি? তাহলে তো অনেক ভালো। আমার লেট হয়ে যাচ্ছে, এই জন্য আমি হাবিবাকে দৌড়ে একটু সাইডে সরিয়ে দিয়ে চলে এলাম। তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোকে তো আমি ছাড়বই না। আমি ওর কথায় কর্ণপাত করলাম না। আমি সোজা মেসে চলে এলাম। ফ্রেশ হয়ে খেতে বসলাম।
তুই নাকি কলেজের প্রথম হয়েছিস? হুম, কিন্তু তোকে এই কথা বললো কে? তোর কলেজে আমার একটা বন্ধু পড়ে, সেই বলল। আমাদের মিষ্টি কোথায়? তাই তো, তুই আমাদের কিছু বলিসনি কেন? ভাই আমার কাছে টাকা নাই, আজ দোকান থেকে কিছু টাকা পাবো, তাই দিয়ে মিষ্টি নিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তোকে অযথা টাকা খরচ করতে হবে না, অনেক কষ্ট করে তুই পড়াশোনা করিস, পারলে ওই টাকা দিয়ে বই কিনে পড়িস। রনি ঠিক কথাই বলেছে, তুই মুখে বলিস এতেই অনেক। আমি তো মজা করছিলাম। আচ্ছা, আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে একটু বিশ্রাম নিলাম, তারপর দোকানে এলাম। ভাই আমার এই মেনু অনুযায়ী জিনিসগুলো দেন। আচ্ছা, আমি জিনিসগুলো দিলাম। সন্ধ্যার সময় হাবিবা আর একটা ভদ্র লোক দোকানে এলো। আমাকে মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন। কি বললি তুই? আমার আব্বু অপেক্ষা করবে? তুই কিন্তু বেয়াদব হয়ে গিয়েছিস, মানুষের সাথে কেমন আচরণ করতে হয় ভুলে গেছিস। মেনু দেখে জিনিস দিতে একটু দেরি হবে। ফকিরের বাচ্চার সাথে এরকমই আচরণ করতে হয়। চুপ, একদম চুপ। সব কিছু দেওয়া হয়ে গেছে। বাবা, তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, করিতে লক্ষ্মী হয়। আমার বিল কত হয়েছে? স্যার, আপনার 10,000 টাকা হয়েছে। এই নাও। কিন্তু এত জিনিস কি করে নিয়ে যাব? আমি দোকান থেকে কাউকে দিয়ে দিচ্ছি। সাগর, জিনিসগুলো একটু দিয়ে আয়। আচ্ছা, আমি হাবিবাদের পিছন পিছন ওদের বাড়িতে এলাম। রহিম ভাই, এই ছেলের কাছ থেকে নাও। রহিম চাচা আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে রাখলো। আব্বু, ও কি কয়টা টাকা দিয়ে দাও তো, ফকির মানুষ। জিম, আমার কোনো টাকার দরকার নেই, আমি দোকান থেকে বেতন পাই। তাই বললে হবে না, তুমি টাকা ধরো। আমাকে ছোট করেন, আমি নিতে পারবো না। তখনই আরে সাগর, তুমি এখানে কি করছো? একটু কাজে এসেছিলাম, আমি আর কোনো কথা না বলে চলে এলাম। ইভা, তুমি ওই ছেলেকে চিনো? আঙ্কেল, সাগর আমাদের সাথেই পড়াশোনা করে, কলেজে ফার্স্ট বয়। সাগর অনেক গরিব ঘরের ছেলে, গরিব বলে হাবিবা সব সময় অপমান করে। তুই চুপ থাক। এত বড় সাহস, টাকা না নিয়ে চলে গেল, কলেজে আমার জায়গা নিয়েছে। তুই আমার মেয়ে হয়ে সবার সাথে এমন আচরণ করিস, ভাবতে পারছি না। গরিবরা কি মানুষ না? আমি এসে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরবো, তখনই সাগর, তোমার মাসের বেতন নিয়ে যাও। আচ্ছা, আমি বেতন নিয়ে মেসে চলে এলাম। এই 2 মাসের বেতনের অর্ধেক টাকা বাড়িতে সংসারে খরচের জন্য দিয়ে দিলাম। চাষ করে সংসার চলছে না। এইদিকে স্যার কীটনাশকের অনেক দাম। পরদিন সকালেই কলেজের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তখনই একটা গাড়ি এসে আমাকে ময়লা পানিতে গোসল করে দিল। গাড়ি দেখে চালাতে পারবে না? তখনই গাড়ি থেকে হাবিবা বেরিয়ে এলো। আমি গাড়ি দেখেই চালাই। ইস, কি দুর্গন্ধ বের হচ্ছে তোর গা থেকে। তার মানে আপনি আমার গায়ে ইচ্ছে করে ময়লা পানিতে গোসল করিয়েছেন? আমার ইচ্ছে করছে তাই করছি। দেখলাম একটা খ্যাত ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পাশে ছিল পানি। থাক তুই, আমি চলি। হাবিবা হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছিল। আমি পা দিয়ে নোংরা মারলাম। ওরে, পড়ে গেলাম। হাবিবা আমাকে ধরলো। আমি আর হাবিবা সেই ময়লা পানিতে পড়ে গেলাম। আমাকে ছাড়েন বলছি। তুই আমাকে ফেলে দিলি কেন? বেশ করেছি, তোকে নিয়ে পড়েছি। ফাজিল মেয়ে, কি করছেন? আমি হাবিবার মুখে কাদা মেরে দিলাম। তবে রে। হাবিবা আমার গায়ে কাদা চুরাচুরি করতে শুরু করলো। আশেপাশের লোকজন আমাদের এমন অবস্থা দেখে সবাই হাসাহাসি করছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাবিবা উঠে দাঁড়িয়ে ঠাস করে পড়ে গেল। আমি হাসতে হাসতে কাদা পানিতে গড়িয়ে গেলাম। কুত্তা, তুই হাসছিস? আমি এখন কিভাবে কলেজে যাব? আমাকে আবার বাড়িতে যেতে হবে। আমি আছি মহাবিপদে। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেসে গেলে রাস্তার আশেপাশের লোকজন ভূত ভাববে। চুপ কর তুই। আমি অনেক কষ্ট করে কাদা পানি থেকে উঠে ফিসডেলা রাস্তায় দাঁড়ালাম। থাকেন আপনি, আমি চলি। এই না না, আমাকে আগে টেনে তোল বলছি। আমি হাবিবাকে টেনে তুললাম। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি হাবিবার গাড়িতে উঠে বসলাম। হাবিবা বলল, এই শয়তান ছেলে, আমার গাড়ি থেকে নেমে যা বলছি। আপনি আমাকে ফেলে দিয়েছেন, আমি এই অবস্থায় ফিরে যেতে পারবো না। তোর জন্য বাড়িতে গিয়ে পরিষ্কার করতে হবে। হাবিবা রাগে রাগে গাড়ি চালাতে শুরু করলো। আমি মেসের সামনে নেমে পড়লাম। এবার আপনি যেতে পারেন। আমি তোকে দেখে নেব। হাবিবা চলে গেল। আমি মেসে এসে দরজায় ঠোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম। নীল দরজা খুললো। ভূত ভূত ভূত, হৃদয় ভাইয়া, মেসে ভূত এসেছে। ভূতে আমাকে মেরে ফেললো। নীল, আমি সাগর। হৃদয় ভাইয়া, সাগরের মতো কথা বলছে। হৃদয় ভাইয়া, তাড়াতাড়ি আসেন। নীল চিল্লাচিল্লি পড়ে অজ্ঞান হয়ে গেল। নীল, এই নীল, তুই মেঝেতে পড়ে আছিস কেন? নীল অজ্ঞান হয়ে গেছে। হৃদয় ভাই, আমি সাগর। আমি কাদায় পড়ে গেছিলাম।
নীল আমাকে দেখে বহুতভাবে অজ্ঞান হয়ে গেছে। সাগর তাড়াতাড়ি পানি নিয়ে আয়। আমি পানি নিয়ে এসে নীলের চোখে মুখে পানির জাপটা দিলাম। নীলের জ্ঞান ফিরল। আমাকে দেখে আবার অবাক হয়ে গেল। ভাই আমি ফ্রেশ হয়ে আসছি। নীল আবার আমাকে দেখলে জ্ঞান হারাতে পারে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এলাম। ততক্ষণে নীলের জ্ঞান ফিরে এসেছে। তোমাকে দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তুই এত কাদা পানিতে ভূতের মতো লাগছিল। আরে বলিস না, তুই হাবিবাকে চিনিস না? ওই হাবিবা আমাকে এই অবস্থা করেছে, আমি ওকে এই অবস্থা করেছি। ভালো করেছিস। এখন নীলকে নিয়ে হুজুরের কাছে গিয়ে একটু ঝাড়ফুঁক নিয়ে আয়। ভাই তার কোনো দরকার নেই। আচ্ছা। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি দোকানে এলাম। কিরে আজ এত তাড়াতাড়ি আসলি যে? ভাই আর বলবেন না, কলেজে যাওয়ার সময় একটা গাড়ি এসে কাদা পানি ছিটিয়ে দিল, তাতেই কলেজে যাওয়া বন্ধ হয়ে গেল। ম্যানেজার হিহি করে হেসে দিলেন। আমি কাজ করতে ব্যস্ত হয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে এলাম। কিরে গতকাল কোথায় ছিলি? মেসে ছিলাম। কেন? তুই তো কলেজ বন্ধ করিস না, মনে হলো তুই গ্রামের বাড়িতে গিয়েছিস। আরে না, কলেজে আসার জন্য বের হয়েছি। কিছু দূরে আসার পর হাবিবার গাড়ি এসে আমাকে কাদা পানিতে ভিজিয়ে দিল। আমি ওকেও ছাড়ি নাই। বলিস কিরে, এই জন্য হাবিবা কলেজে আসেনি? আমি আর রাফি রুমের দিকে রওনা দিলাম। দরজার সামনে হাবিবা আটকে ধরলো। তোর জন্য আমি গতকাল কলেজ আসতে পারিনি। আমার কত বড় ইম্পর্টেন্ট ক্লাস মিস হয়ে গেছে। লে হ্যালো, আমার জন্য তাই না? নিজে যদি আমাকে না কাদায় ফেলতেন তাহলে ক্লাস করতে পারতেন। আমি তোকে দেখে নিব। দেখার কি আছে, সামনেই তো আছি। পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকেন। ওহ, তোরাও না কোনো কিছুতেই কম না। স্যার আসছে, ক্লাসে চল। এইবারের মতো ছেড়ে দিলাম। আরে জানতো। আমি আর কোনো কথা না বলে রুমে ঢুকলাম। সব ক্লাস শেষ করে চা খেতে ক্যান্টিনে এলাম। মামা আমাদের ফলো করে দুটো চা দেন। হাবিবা আমাদেরকে দেখে বলল, ইভা দেখ, আজকাল ফকিরের বাচ্চারাও ক্যান্টিনে আসতে শুরু করেছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, সাগরের সাথে ঝগড়া না করলে তোর ভালো লাগে না? না কি বলতে চাস তুই? আমি সারাদিন শয়তানের সাথে ঝগড়া করি? কিছু না, চল বাড়িতে যাই। আমি পরে যাব, পারলে তুই এখন যেতে পারিস। না, একসাথে যাব। মামা আমাদের জন্য কফি দেন। হাবিবারা কফি খেতে শুরু করলো। আমাদের খাওয়া শেষে বিল দিয়ে বের হয়ে আসবো, তখনই হাবিবা পা দিয়ে ন্যাং মারলো আর অমনি ঠাস করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার ফলে নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এটা কি হলো? আমার হাত ধর। আমি রাফির হাত ধরে উঠে দাঁড়ালাম। আমি নাক ধরে আছি, আমি ঠিক আছে। এটা তুই কি করলি? সাগরের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। আমি বুঝতে পারিনি। তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। রাফি, ওকে তাড়াতাড়ি আমার গাড়িতে নিয়ে আয়। তার কোনো দরকার নেই, রক্ত বের হওয়া কম হচ্ছে না। ইবা আমাকে আর রাফিকে জোর করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে এলো। কিভাবে এই হলো? স্যার, আমি পা পিছলে পড়ে গিয়েছিলাম। নাকের সে এক্সরে করতে হবে, নাকের হাড় ভেঙে গেছে কি দেখতে হবে। স্যার কত টাকা দিতে হবে? একটি প্রাইভেট হসপিটাল, একটু খরচ বেশি, ওষুধ দিয়ে 2000 টাকা পড়বে। আমি এখন এত টাকা কোথায় পাবো? তুই চুপচাপ বসে থাক, আমি দেখছি। ইবা ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করলো। এক্সরে করে ডাক্তার বলল, তোমার নাকের হাড় ভেঙে গেছে, 1 মাস ধরে মাথা নিচু করে বসা যাবে না, নাকের ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা। রাফি আর ইবা আমাকে মেসে দিয়ে গেল। তোর এই অবস্থা কি করে হলো? পা পিছলে পড়ে গিয়েছিলাম, তার ফলে নাকের হাড় ভেঙে গেছে। দেখে শুনে চলবি তো, এখন বুঝতে পারছিস না? রাতে যখন বেতার মুখ ফুলবে তখন বুঝবি। এখন কি করব ভাবছি। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি হয়ে দোকানে এলাম। তোর এই অবস্থা কেন? আর তুই কাজে না আসতে পারতিস? পা পিছলে পড়ে গেছিলাম, কাজ না করলে খাবো কি করে? নিচু হয়ে কাজ করার দরকার নেই, উঁচু হয়ে কাজ করবি। আচ্ছা। রাতের বেলা কাজ শেষ করে আস্তে আস্তে প্রচুর পরিমাণ জ্বর চলে আসলো। আমি রুমে এসে শুয়ে পড়লাম। সাগর তুই এত কাঁপছিস কেন? ওই দেখি তোর গায়ে হাত দিয়ে। নীল আমার গায়ে হাত দিয়ে দেখে প্রচুর পরিমাণে জ্বর চলে আসছে। সাগর, তোর তো গায়ে অনেক জ্বর। সামান্য জ্বর এসেছে, একটু পর ঠিক হয়ে যাবে। তুই খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে না, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে প্রচুর পরিমাণে জ্বর চলে আসলো। আমি অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢালতে শুরু করলাম। হঠাৎ বাথরুমে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বড় ভাইয়া পাশে বসে আছে। তুই একা একা
উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি দিতে গেলি কেন? আমাকে ডাকবি? আমি এই ভোরে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে দেখি তুই বেহুশ হয়ে পড়ে আসিস। তুই ঘুমিয়েছিলি বলে আমি তোকে ডাকি নাই। নাস্তা শেষ করে ওষুধ খেয়ে নিস। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে নিলাম, তারপর ওষুধ খেয়ে নিলাম, একটু সুস্থ অনুভব করলাম, তাই রেডি হয়ে কলেজে এলাম। এখন তোর অবস্থা কেমন? একটু ভালো আছে। কি দরকার ছিল কলেজে আসার? আজ কলেজে না আসলে পারতিস। রুমে একা থাকলে বোরিং লাগে, চল রুমে যাই। চল। আমি আর রাফি ক্লাসরুমে চলে এলাম। ইবা আমাকে দেখে এগিয়ে এলো। সাগর, তোর এখন কেমন আছিস? একটু ভালো, ধন্যবাদ তোকে। সমস্যা নেই। আমি আর রাফি একটা বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার এলো। সাগর, তোমার নাকে ব্যান্ডেজ কেন? পা পিছলে পড়ে গিয়েছিলাম, এর ফলে নাকের হাড় ভেঙে গেছে। সত্যি করে বলো, তুমি পা পিছলে পড়ে যাও নাই? বুঝলাম না স্যার। প্রিন্সিপাল স্যার একটু পর আসবে হাবিবার বিচার করতে। কেন স্যার? তোমার নামে অভিযোগ আছে, তুমি ইচ্ছা করে সাগরকে ফেলে দিয়েছো। কিন্তু আমি তো কোনো অভিযোগ দেই নাই। ক্যান্টিনের স্যার ছিল, তোমরা খেয়াল করো নাই? হঠাৎ প্রিন্সিপাল স্যার রুমে এলো, সাথে হাবিবার আব্বু। আমি ভাবতে পারছি না তুই এমন কাজ করবি। এখন আমরা আপনাদের মেয়েকে 1 মাসের জন্য বরখাস্ত করতে চাই। প্লিজ স্যার, আমাকে বরখাস্ত করবেন না। 1.5 মাস পর ফাইনাল পরীক্ষা। তোমার আব্বুর সাথে কথা বলা হয়েছে, আমি কিছু করতে পারবো না। স্যার, ওনাকে একটা সুযোগ দেন। আমি চাই না আমার জন্য কেউ কলেজ থেকে 1 মাসের জন্য বরখাস্ত হোক। দেখছো, তোমার নাম এখনো সুপারিশ করেছে। এটা অসম্ভব। প্লিজ স্যার, আপনি একটু চেষ্টা করুন। তুই যাকে আঘাত করেছিস সেই তোকে বাঁচানোর চেষ্টা করেছে। আচ্ছা ঠিক আছে হাবিবা, তোমার নামে যেন আর কোনো অভিযোগ না আসে। ওকে, হরতাল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে আমি আর রাফি একটা বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। সাগর, তোর সাথে হাবিবা কথা বলতে চায়। কেন, কি কথা বলতে চাই? সরি, আমি ইচ্ছে করে ফেলে দিইনি। আচ্ছা, আমি কিছু মনে করি নাই। আমি তো গরিব মানুষ, গরিবদের কখনো আঘাত লাগে না। আমি আবারও সরি বলছি। আমরা কি বন্ধু হতে পারি? আপনি গরিবদের সাথে মজা করেছেন? সাগর, আমরা সবাই মিলে বন্ধু হতে চাই। সাগর রাজি হয়ে যায়, এমনিতে আমরা তো ক্লাসমেট। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাকে আপনি করে বলবি না। তোর ফোন নাম্বার দে আমার কাছে। আমার কোনো ফোন নেই, একটা ফোন ছিল বাড়িতে রেখে এসেছি, সামনের মাসে ফোন কিনবো। ওকে, চল রেডি, আমি দেরি হয়ে যাচ্ছে, মেসে ফিরে কাজে যেতে হবে। আমি তোকে বাড়িতে নামিয়ে দিব, আমার সাথে চল। তার কোনো প্রয়োজন নেই। হাবিবা আর ইবা কোনো কথা না শুনে আমাকে জোর করে গাড়িতে তুলে মেসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না হাবিবা এর মধ্যে ভালো হয়ে গেল কি করে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে কিছু বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এখন কেমন আছিস? গতকালের চেয়ে ভালো আছে। আমি দোকানের ভিতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। ভাই, আমাকে 2 কেজি চিনি দেন আর কফি দেন 200 গ্রামের। আচ্ছা, আমি চিনি আর কফি এনে খরিদ্দারকে দিলাম। বিল কোথায় দিব? ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করুন। সন্ধ্যার দিকে দোকানে হাবিবা এলো। সাগর, আমাকে আইসক্রিম দে তো। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। আর কিছু লাগবে তোর? আমার কিছু লাগবে না। হাবিবা চলে যাওয়ার পর ম্যানেজার আমার কাছে এলো। ম্যানেজার ভাই আমার কাছে বলল, কিরে, তোর সাথে হাবিবা ভালো ব্যবহার করছে কারণ কি? ভাই আমরা একসাথে পড়াশোনা করি, আমার নাকের অবস্থা হাবিবা করেছে। এইবার বুঝলাম তোর সাথে ভালো আচরণ করার কারণ। ঠিকমতো কাজ করতে থাক। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে মেসে ফিরে এলাম। সাগর, আন্টি ফোন করছিল, তোর সাথে কিছু কথা বলবে। ও ফোন, কথা বল। আমি নীলের কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন দিলাম। কেমন আছিস? অনেক ভালো আছি। কি জন্য ফোন করেছিলে? তোর তো খোঁজ খবর পাওয়া যায় না। একটা ফোন ছিল, সেটা বাড়িতে রেখেই চলে গেছিস। সমস্যা নেই, আমি একটা ফোন কিনে নেব। এইবার মাঠ থেকে কিছু টাকা উপার্জন হয়েছে, তোর আব্বু বলছিল একটা ফোন কিনে দেবে। এখন দেওয়ার দরকার নেই। তখনই আব্বু কথা বলতে শুরু করলো। আমি কিছু জানি না, আমি কিছুদিন পর কিছু টাকা পাঠিয়ে দিব, আর তুই দোকানের বেতনের টাকা মিলে একটা ভালো ফোন কিনিস। আচ্ছা, এখন রাখছি। আমি ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে নাস্তা করে কলেজে এলাম। আজ একটু বেশি খুশি খুশি লাগছে। আগামীকাল বেতনের টাকা দিয়ে একটা ফোন কিনবো। সে তো ভালো। এর মধ্যে ইবা আর হাবিবা এসে হাজির হলো। কি খবর তোদের? আমরা ভালো আছি। চল সবাই ক্লাসরুমে যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে ক্লাস শেষ করে যার যার গন্তব্যে পৌঁছে গেলাম। পরদিন সকালে কলেজে এলাম। ইবা আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে তোর?
আসলে আমি একটা ফোন কিনবো। আমি তোমার ফোন সম্পর্কে জানি না, তুই যদি একটু সাহায্য করতিস। ওকে চল। ও হ্যাঁ, এই ধর তোর টাকা। এটা কিসের টাকা? আমার চিকিৎসার পিছনে যে টাকা খরচ হয়েছিল সেই টাকা। এটা দেওয়া লাগবে না, আমরা তো বন্ধু তাই না? কিন্তু কোনো কিন্তু না, চল তোর জন্য ফোন কিনতে চাই। আমরা 4 জন মিলে একটা মোবাইল শপে গেলাম। মামা একটা মোবাইল দেখান। ঠিক আছে, কেমন দামের মধ্যে ফোন লাগবে? 5,000 টাকার মধ্যে দেখান। এত কম দামের মধ্যে ফোন আমাদের দোকানে নেই, সব 10,000-এর অধিক রয়েছে। তাহলে আমাদের কিছু করার নেই। সাগর, চল অন্য দোকান দেখি। মামা আপনি মোবাইল দেখান, আমরা মোবাইল নেব। কিন্তু আমার কাছে এত টাকার ফোনের বাজেট নেই। 10,000 টাকা চলে গেল, আমাকে 10 দিন না খেয়ে থাকতে হবে। তোর কাছ থেকে আমি টাকা চেয়েছি? ওরা একটা ফোন পছন্দ করলো, আমি অর্ধেক টাকা দিয়ে দিলাম আর বাকি অর্ধেক হাবিবা দিল। এত চিন্তা ভাবনা বন্ধ কর, এখন বাড়িতে ফিরে যেতে হবে। আমি আমার পকেট থেকে সিম কার্ড বের করে মোবাইলে লাগাইলাম। দে তোর ফেসবুক সাইন ইন করে দে, আর কিছু সেট করে দে। আচ্ছা, আমি হাবিবার কাছে ফোন দিলাম, হাবিবা সব কিছু সেট করে দিল। এটা আমার নাম্বার, সেভ করে দিয়েছি। তারপর আমরা আড্ডা দিতে দিতে ফিরে এলাম। আমি মেসে এসে বাড়িতে ফোন দিলাম। ফোন কিনেছিস? তুমি এই নাম্বারে আজ থেকে ফোন দেবে, এটা আমার নাম্বার। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। গোসল করে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এইভাবে কেটে গেল অনেক দিন। এখন আর হাবিবা আমার সাথে খারাপ ব্যবহার করে না। মাঝে মাঝে আমরা 4 জন মিলে কোথাও আড্ডা দিতে যাই। হাবিবার সাথে ফোনে কথা বলা শুরু হয়, কখনো ফেসবুকে, আবার কখনো কলের মাধ্যমে কথা হতে থাকে। হঠাৎ একদিন হাবিবা আমাকে প্রপোজ করে বসলো। এটা অসম্ভব, তোর সাথে আমার যায় না, তুই আমার চেয়ে অনেক ভালো কাউকে ভাববি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি জানি তুই গরিব, কিন্তু তুইও তো মানুষ। আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। তা হয় না, আমি শুধুমাত্র বন্ধু। আমি কিচ্ছু জানি না, তুই আমাকে ভালোবাসবি এটাই জানি। আমাকে বল, বুঝিস না, এসব আমার দ্বারা হবে না। তখনই হাবিবা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি হাবিবাকে ছাড়িয়ে দিয়ে একটা থাপ্পড় দিয়ে বললাম, প্লিজ তুই আমাকে একা থাকতে দে। হাবিবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে কলেজে আসছি। মাঝপথে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে ইবা বের হয়ে এলো। তুই এখন আমার সাথে যাবি। কোথায় যাব? গেলেই দেখতে পাবি। আমি আর ইবা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি হাবিবাদের বাড়িতে এসে রাখলো। ইবা, তুই আমাকে হাবিবাদের বাড়িতে নিয়ে আসলি কেন? ভিতরে গেলে বুঝতে পারবি, চল এখন ভিতরে যাওয়া যাক। আমি আর ইবা হাবিবাদের বাড়ির ভিতরে ঢুকলাম। হঠাৎ সোফায় দেখি, সোফার দিকে তাকিয়ে আমি অবাক। আব্বু আম্মু এখানে কি করছে? আমি তখন বললাম, তোমরা এখানে কি করছো? হাবিবার আব্বু আমাদের এখানে নিয়ে এসেছে। কে জন্য নিয়ে এসেছে বলবে তো? তখনই হাবিবা বলে উঠল, আমি বলছি তোর বিয়েতে এসেছে। কি আমার বিয়ে? হাবিবা, এই সব কি ফান করছিস? আমি কোনো ফান করছি না, আমি আব্বুর সাথে তোর কথা বলেছি, এতে আব্বু রাজি হয়ে গেল। কিন্তু এনাদের কোথায় পেলে? তোর ফোন থেকে নাম্বার দিয়েছিলাম, দে। এর মধ্যে হাবিবার আব্বু এলো। কি সাগর, বিয়েতে রাজি তো? আমি বিয়েতে রাজি না, আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। সেটা আমি দেখব। প্লিজ আমাকে বিয়ে করতে বলবেন না। হাবিবা শুধু আমার বন্ধু, এছাড়া কিছু না। আন্টি আপনি কিছু বলেন, আমার মা নেই, আজ থেকে আপনি আমার আম্মু। মা আমি কি বলবো? আপনি একটু বোঝেন ওকে, আমি ওকে ছাড়া বাঁচবো না। সাগর তুই রাজি হয়ে যা, হাবিবা কিন্তু অনেক জেদি। ঠিক আছে, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই, এখন সাগরের মতামত নিলে ভালো হয়। প্লিজ বাবা, তুমি রাজি হয়ে যাও। আমি হাবিবার সব ইচ্ছা পূরণ করেছি। বাবা তুই রাজি হয়ে যা। সবার জোরাজোরিতে আমি অবশেষে রাজি হয়ে গেলাম। 2 দিন পর তোমাদের বিয়ে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ হাবিবাদের বাড়ি থেকে বেরিয়ে এসে মেসে এলাম। কিরে, তোকে এমন লাগছে কেন? আমি বুঝতে পারছি না কি করব। আমার বিয়ে হাবিবার সাথে? তুই কি পাগল হয়ে গেছিস? ওর সাথে বিয়ে? সবার জোরাজোরিতে রাজি হয়েছি, সবাইকে ডেকে দাওয়াত দিলাম। আমরা এখনো বিয়ে করতে পারলাম না, তুই আমাদের আগে বিয়ে করছিস। আমার কিছু বলার নেই। বুঝতে পারছি তোকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বাড়িতে বলেও বিয়ে দিচ্ছে না। আমি একটু হাসলাম। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে দোকানে এলাম। কি খবর ভাই? ডুবে ডুবে জল খাচ্ছিলি, ভাবলি আমি জানতে পারবো না? ভাই আমি কিন্তু বুঝলাম না। হাবিবার সাথে তোর সম্পর্ক ছিল, তার জন্য তোদের বিয়ে হয়েছে। আমার কোনো বিয়ে করার ইচ্ছা নেই, কিন্তু জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আব্বু আম্মুকে নিয়ে এসেছে হাবিবা। আচ্ছা কাজ কর তাহলে।
আমি দোকানের ভিতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। কাজ শেষে মেসে ফিরে এলাম, তখনই হাবিবা ফোন এলো। কি করো এখন? দোকান থেকে মেসে এসে শুয়ে আছে। আব্বু আম্মু কোথায়? আমাদের বাড়িতে আছে, খাইছো? না, একটু পর খেতে বসবো। আগামীকাল আমার সাথে দেখা করবে? আমার কলেজ আছে। বিয়ের পর কলেজ দিয়ে কী হবে? সকালে আমি তোমার জন্য তোমার মেসের সামনে অপেক্ষা করব। চেষ্টা করব। আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে ফোনের মেসেজের শব্দে। ফোন হাতে নিয়ে দেখি হাবিবা মেসেজ দিয়েছে, শুভ সকাল, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো। আমি বুঝতে পারছি না মেয়েটা কী চায় আমার কাছে। আমার সাথে কোন ষড়যন্ত্র হচ্ছে না তো? তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসে দেখি হাবিবা দাঁড়িয়ে আছে। এত দেরি করলে কেন? এমনি দেরি হয়ে গেল। চলো আমরা এখন যাই। কোথায় যাব? আমাদের বিয়ের মার্কেট করতে। রাফি আর রিফা আমাদের জন্য অপেক্ষা করছে। দূর, ভাল লাগে না। আমি আর হাবিব একটা রিক্সা নিয়ে মার্কেটে এলাম। বিয়ের শপিং করে একটা রেস্টুরেন্টে এসে বসলাম। অবশেষে তোমাদের বিয়ে হচ্ছে, আমি কখনোই ভাবতে পারিনি। অনেক ভালো হয়েছে তাই না? আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। আমার খাওয়া শেষ, চলো বাড়িতে ফিরতে হবে। আমি আর হাবিবা একটা রিক্সায় আর ওরা দুজন আরেকটা রিক্সায় আসছে। তুমি আমাকে ভালোবাসো? চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না কেন? আগামীকাল বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করে বললাম, ভালোবাসি। একদিনের মধ্যে আমাদের সম্পর্ক আরও গভীর হতে থাকলো। বিয়ের দিন আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাসর রাতে আমি হাবিবার রুমে ঢুকলাম। আমি হাবিবার পাশে বসতে যাব, তখনই হাবিবা যা বলল, আমি এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আই, তাকিয়ে আছিস কেন? আমার কথা তোর কানে যায়নি? তুমি এসব কি বলছো? আমি বুঝতে পারছি না। তুই ভাবলি কি করে আমি তোর মতো ফকিরকে বিয়ে করে সংসার করব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তোর জন্য আমার আব্বু আমাকে থাপ্পড় মেরেছিল। সেই দিনই নিয়ত করেছিলাম তোর জীবন আমি ধ্বংস করে দেব। তাই বলে বিয়ে করে প্রতিশোধ নিতে হবে? আজ থেকে তুই আমার কথা মতো উঠবি আর বসবি, আমি তোকে তিলে তিলে জীবন ধ্বংস করে দেব। চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি জানতাম তুই কিছু একটা করবি। আমি কখনো ভাবি না এইভাবে। যা, আমার ঘুম লাগছে, তুই মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়। আমি এত সুন্দর বিছানা থাকতে মেঝেতে ঘুমাতে পারবো না। পারলে তুই নিচে ঘুমা। কি বললি তুই? আমি নিচে ঘুমাবো? আমার বাড়িতে আমাকেই বলছিস নিচে ঘুমাতে? আমি হেসে বললাম, এটা তোর বাড়ি কি করে হলো? আজ থেকে এটা তোর বাপের বাড়ি, আর আমার বাড়ি সেটা তোর নিজের বাড়ি। কি? আহারে, তুই জানিস না বিয়ের পর বাবার বাড়ি কোনো নিজের বাড়ি হয় না? আমি এসব কিচ্ছু মানি না। তুই নিচে ঘুমিয়ে পড় গিয়ে, এখন আমার ঘুম পাচ্ছে। আমি বেডে উঠে এক পাশে শুয়ে পড়লাম। হাবিবা রাগে একটা মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আমাকে প্রতিশোধ নিতে বিয়ে করে নিজে ভুল করেছিস, পরে বুঝতে পারবি আমি কি জিনিস। সকালে ঘুম থেকে উঠে দেখি হাবিবা গোসল করে রুমে এসেছে। আয় কুকুর, তুই এভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? লুচ্চা কোথাকার বদমাইশ। আমি যদি কুত্তা হই তাহলে তুই আমার বউ, তাহলে তুই একটা কুত্তি। রাতে আমাদের মাঝে কিছু হয়নি, কিন্তু তুই গোসল করছিস কেন? চুপ, সকালে গোসল না করলে সবাই সন্দেহ করবে। আর শোন, আমাদের মাঝে বড় বউয়ের সম্পর্ক নেই, এটা যেন কেউ না জানতে পারে। আমি কিছু না বলে চুপচাপ বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাজের লোক এসে নাস্তা করতে ডাকলো। আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আমি যাব না, তোমরা আমাকে রেখে যাবে? আজ থেকে তুমি এখানেই থাকবে, আমার সাথে ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু আমার পড়াশোনা কি হবে? বিয়ের সাথে কথা হয়েছে, পড়াশোনার পাশাপাশি ব্যবসার দেখাশোনা করবি। কোনো কিন্তু না, আব্বু তো বলেছে পড়াশোনা করতে। আমরা বিকেলের দিকে বাড়ি রওনা দেব। আমিও তোমাদের সাথে যাব। নতুন বউ বাড়িতে যাবে না তাই কখনো হয়? আমি হাবিবাকে চপ টিপ মারলাম। আচ্ছা, তোমরা সবাই বিকেলের দিকে রওনা দাও। লোকজনেরা কি বলবে? মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল না। কিন্তু আব্বু? কোনো কিন্তু নেই, এখন থেকে রেডি হয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে না। ঠিক আছে। আমি মনে মনে বললাম, বুঝবে এবার কত দানে কত ছাড়। বিকালের দিকে সবাই মিলে বাস স্ট্যান্ডে এলাম। তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমরা বাসে যাব? হ্যাঁ, আমরা বাসে যাব। তোর বাপের মতো তোর বরের টাকা নেই। আমি বাসে যেতে পারবো না, আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি পাঠিয়ে দিতে বলছি। তোর বরের যতটুকু সামর্থ্য আছে আমি তাই করছি। বাসে উঠ বলছি, বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি যাব না। আমি হাবিবাকে কুলে তুলে বাসে নিয়ে বসলাম। চুপ করে থাকবি, কোনো আওয়াজ করলে লাথি দিয়ে ফেলে দিব। আমি জানলায় বসবো। আমি হাবিবাকে জানালার সিটে ছেড়ে দিলাম। হাবিবা চুপ করে বসে রইল। বাস ছেড়ে দিল। হাবিবা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লো আমার কাঁধে। পরদিন ভোরে বাস এসে পৌঁছালো।
হাবিবা ওঠো, আমরা চলে এসেছি। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। বাহ, অনেক সুন্দর গ্রাম। আম্মু, আমাদের এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা। সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এটা আমাদের বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। হাই ভাবি, আমি আপনার একমাত্র ননদ, আমি হলাম নিধি। সবাই মিলে হাবিবাকে রুমে নিয়ে গেল। আমার বউ এসেছে শুনে পাড়ার লোকজন বউ দেখতে এলো। হাবিবা, তোকে সবাই দেখতে এসেছে, একটু বাইরে চল। কি আছে আমার দেখার? তোমাদের গ্রামে কি সবার কোনো কাজ নেই? গ্রামের নতুন বিয়ে হলে সবাই নতুন বউ দেখতে আসে। ওকে, যাচ্ছি। হাবিবাকে নিধি বাইরে নিয়ে এলো। আমি চুপচাপ বসে আছি। হাবিবা সবার সাথে হেসে হেসে কথা বলছে, মনে হচ্ছে সবাইকে আপন করে নিয়েছে। বিকেলের দিকে নিধি আমার কাছে এলো। ভাইয়া, ভাবি বলছিল আমাদের গ্রামে একটু ঘুরতে চাই। তো আমি কি করব? আমি ভাবিকে নিয়ে যাব, আমি আর আমার বান্ধবীর সাথে থাকবে। নিয়ে যা, কিন্তু তোর বাবির সাথে কোনো ফাজলামি করবি না, ওকে খেয়ালে রাখবি। ওরা সবাই ঘুরতে চলে গেল। আমি আমার কিছু বন্ধুদের সাথে দেখা করতে এলাম। কি রে, তোর অবস্থা কি? ভালো। তুই আমাদের সবার আগে বিয়ে করতে পারলি? ইচ্ছা করলো বিয়ে করে ফেললাম। তোরও বিয়ে সেরে বলতে পারিস। ভাবি এখন কোথায়? গ্রামে ঘুরতে গেছে। চল আমরা সবাই মিলে একসাথে ঘুরে আসি। আচ্ছা চল। আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে গ্রাম ঘুরতে বের হলাম। কিছু দূরে যাওয়ার পর হাবিবার সাথে দেখা। নিধি, তোমার ভাইয়াকে বলো আমি নৌকায় চড়বো। আমি শুনছি, তুমি একা যাবে কেন? আমরা সবাই মিলে নৌকা চড়াবো। আমরা সবাই মিলে নৌকা চললাম। তারপর সন্ধ্যার সময় বাড়ির আসার সময় মাঝপথে খেজুরের গাছ পড়লো। নীতি, তোর বাবিকে নিয়ে বাড়ি যা, আমরা একটু পরে আসছি। তোমরা কি করবে? খেজুরের রস নিয়ে বাড়িতে যাব। তাড়াতাড়ি করে বাড়িতে যা, রাত হয়ে এসেছে। তাছাড়া প্রচুর ঠান্ডা পড়েছে। হাবিবাকে নিয়ে ওরা বাড়িতে চলে গেল। কি রে, খেজুরের রস চুরি করার চিন্তা করছিস নাকি? হারামজাদা, তোর বাপের কি গাছ আছে যে ওখান থেকে পাড়ে আনবো? চুরি করে বউকে খাওয়াবো, এটা ভাবতে কেমন লাগছে। আবির, আজ কাকাকে দেখলাম খেজুর গাছ কাটতে যেতে। আরে আমার মনে ছিল না, চল আমাদের গাছ থেকে রস পেরে নিয়ে যাই। আবিরদের গাছের নিচে এলাম। গাছে উঠবে কে? আমি উঠছি, যতই হোক ভাবি তো আমার। আমি মনে মনে বললাম, তোদের ভাবি যে কি জিনিস বুঝতে পারিস না, আমি জানি সেটা। কি রে, ওঠ। আবির গাছে উঠে খেজুরের রস পেরে নিচে আনলো। আমরা তিনজন মিলে রস খেয়ে বার আবার ঠিক মতো করে বসিয়ে দিয়ে এলাম। একবার রস নিয়ে বাড়িতে এলাম। কি রে, তোরা রস কোথায় পেলি? সত্যি করে বল। চাচি, বিশ্বাস করেন, এটা আমাদের গাছের রস। ঠিক আছে, বিশ্বাস করলাম। তোর আব্বু বাড়িতে এসে বলছিল বৌমার জন্য খেজুরের রস পেরে আনতে। ভালোই তো হলো। আমি গ্লাসে করে রস নিয়ে রুমে এলাম। হাবিবা একা একা বসে আছে। এই নে খেজুরের রস। আমি এসব খাই না, আমার ভাল লাগছে, আমি বাড়িতে যাব। বাড়িতে যাবি মানে? এটা তোর বাড়ি। এখন থেকে রস খেয়ে নে, টাটকা রস গাছ থেকে পেরে নিয়ে এসেছি। আমি জোর করে খাইয়ে দিলাম। তুই এটা কি করলি? হাবিবা মনে মনে বলতে শুরু করলো, বাহ দারুণ খেতে, আরও খেতে ইচ্ছা করছে, কিন্তু হারামিটা অন্য কিছু মনে করবে। আরেক গ্লাস দে। আমি খাবো না বললাম না। আমি আরেক গ্লাস রস ঢেলে রেখে বাইরে এলাম। আমরা বাড়িতে গেলাম, সকালে দেখা হবে। আচ্ছা, রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে দেখি গ্লাস ফাঁকা। মেয়ে মানুষ কখনো দেখিসনি? এমনি তাকিয়ে আছি। আমি বেডের পাশে শুয়ে পড়লাম। তুই নিচে ঘুমা, আমি উপরে ঘুমাবো। আমি পারবো না, তুই পারলে নিচে ঘুমিয়ে পড়। হাবিবা রাগে রাগে আমার পাশে শুয়ে পড়লো। হাবিবা ভাবতে শুরু করলো, কি করে প্রতিশোধ নেওয়া যায়। প্রতিশোধ নিতে পারছি না, উল্টো আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমাকে আবারও ভাবতে হবে কি করে সাগরের উপর প্রতিশোধ নেব। হাবিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হাবিবা এখনও ঘুমিয়ে আছে। ঘুমানো অবস্থায় হাবিবাকে অনেক মায়াবী লাগছে। হঠাৎ হাবিবা চোখ খুলে তাকালো। আয়, তুই আমার দিকে এই তাকিয়েছিলি কেন? এমনি দেখছিলাম আমার বউটা কেমন করে ঘুমাচ্ছে। কে তোর বউ? তুই ভাবলি কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? নবাব জাতি ঘুম থেকে উঠে বাইরে ঝাড়ুতে গিয়ে। কি? আমি বাড়ি ঝাড়ু দেব? আমাকে দেখে তোর কাজের লোক মনে হয়? তোকে দেখে মনে হয় রাজকন্যা। এই না ঝাড়ু, এইবার সারা বাড়ি ঝাড়ু দে। তখন আম্মু রুমে এলো।
সাগর, বৌমার হাতে ঝাড়ু কেন? দেখুন আম্মু, আপনার ছেলে আমাকে ঘুম থেকে উঠে জোর করে ঝাড়ু ধরিয়ে দিয়েছে আর বলতেছে সারা বাড়িতে ঝাড়ু দিতে। কি, তোর এত বড় সাহস? বৌমা, ঝাড়ুটা দাও তো। আমি রুম থেকে দৌড়ে বের হয়ে এলাম। আম্মু, আপনার ছেলে আমাকে একদমই দেখতে পারে না, আমাকে শুধু বকা দেয়। আচ্ছা, হচ্ছে তোর ব্যবস্থা। তুমি বেড থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও, তোমার নাস্তা দিচ্ছি। আচ্ছা। হাবিবা হাত মুখ দিয়ে নাস্তা করতে বসলো। ভাবি, ঢাকা দেখতে কেমন? অনেক বড় বড় দালান কোঠা, তুমি আমার সাথে যাবে। এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি তোমাকে ওখানে ভালো স্কুলে ভর্তি করে দিব। ভাইয়া রাজি হবে না। তোমার ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব আমার উপর। আম্মু, আমি নিধিকে নিয়ে যেতে চাই। তাই বললে কি হয় মা? আমি এসব কিচ্ছু জানি না, আমি নিধিকে নিয়ে যাব, আর তার কিছুদিন পর তোমাদের এখান থেকে নিয়ে যাব। তাহলে অনেক ভালো হবে। ওই দিনের পর আমি আর হাবিবা ঢাকায় ফিরে এলাম। নিধিকে নিয়ে এসেছে হাবিবা। আমি কোনো কথা বলতে পারিনি আব্বু আম্মুর সামনে। আমি দোকানে এলাম। আমি ভাবলাম তুই আর কাজে আসবি না। ভাই, আমি গরিব মানুষ, আমার শ্বশুর ধনী, কিন্তু আমার কি করার আছে? লোকজনে খারাপ কিছু ভাববে তো। আমার কিছু যায় আসে না। আমাকে বলছিল ব্যবসা সামলাতে। তোর ইচ্ছা, কি করবি সেটাই। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ শেষ করে শ্বশুর বাড়িতে এলাম। কোথায় ছিলে এতক্ষণ? আমি দোকানে কাজে ব্যস্ত ছিলাম। তুই চাইলে আমি কালকে মেসে ফিরে যাব। মেসে ফিরে যাবে মানে? আমি গড় জামা হিসেবে থাকতে পারবো না। তুই আমাকে খেলার পুতুল মনে করেছিস? খেলা শেষ হয়ে গেল, ফেলে দিলাম। তাছাড়া তুই কি, আমি তোকে যেমন নাচাবো তেমনি নাচতে বাধ্য। তুই নিধিকে কেন নিয়ে আসছিস? নিধি তো এখন থেকে আমার হাতিয়ার। তুই তো খারাপ আমাদের মাঝে নিধিকে নিয়ে আসলি। নিধি তোর কি ক্ষতি করেছে? নিধির কোনো ক্ষতি করিনি। যদি তুই আমার কথা না শুনিস তাহলে নিধির ক্ষতি হবে। আমি চুপচাপ বসে রইলাম। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। নিচে গিয়ে ঘুমা, আজ থেকে তুই নিচে ঘুমাবি। আমি হাবিবার কথা মতো নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। আমি ভাবতে পারছি না হাবিবা নিধিকে নিয়ে কি করতে চায়। আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। এদিকে হাবিবা মনে মনে বলছে, কাজ হয়েছে। এখন থেকে নিধির কথি বললেই সাগর আমার সামনে বিড়াল হয়ে থাকবে। আমি প্রতিশোধ নিতে পারবো। আমার বোন নেই, নিধি আমার বোনের মতো। আমি তো এটা খারাপ না। আমি শুধু তোর উপর প্রতিশোধ নিব। পরদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছি। শ্বশুর আব্বা বলে উঠলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। আজ বড় একটা প্রজেক্টের উপস্থাপনা করা হবে। আমি চুপ করে রইলাম। কি হলো, কোনো কথা বলছো না কেন? তাড়াতাড়ি নাস্তা শেষ করে রেডি হয়ে নাও। তোমরা বের হলে আমি আর নিধি বের হব। নিধিকে নিয়ে কোথায় যাবে? নিধিকে স্কুলে ভর্তি করিয়ে আমরা মার্কেটে যাব নিধির জন্য শপিং করতে। আমি কোনো কথা না বলে চুপচাপ রুমে এসে রেডি হয়ে নিলাম। আমি জানি হাবিবা এখন কেন এই তুললো। তারপর নিচে এসে আমি আর শ্বশুর আব্বা অফিসে চলে এলাম। ভাবি, আমি কি এখন রেডি হয়ে নেব? কিছুক্ষণ পর হাবিবা আর নিধি বাড়ি থেকে বের হয়ে একটা বড় স্কুলে এলো। তোমাদের কি চাই? স্যার, আমি আমার ননদকে এই কলেজে ভর্তি করতে চাই। কোন শ্রেণীতে ভর্তি করাবে? 10ম শ্রেণীতে ভর্তি করাতে চাই। 10ম শ্রেণীর ভর্তির সময় পার হয়ে গেছে। তাছাড়া আমাদের স্কুলের সিট খালি নাই। একটু চেষ্টা করে দেখেন, হয়ে যাবে। আমাদের কাছে ভর্তির কাগজপত্র আছে। বললাম তো হবে না, কথা কানে যায় না। ভাবি থাক না, অন্য স্কুলে ভর্তি হব। তুই চুপ থাক। স্যার, আপনি আমাকে চিনেন না? আমি কে? কে তুমি? তোমাকে চিনতে হবে। আমার আব্বু রহমান সাহেব। আমি চাইলে কি করতে পারি জানেন? আমার বাবার টাকায় এই স্কুল চলে। সরি মা, তোমাকে আমি চিনতে পারিনি। তোমার আব্বু আমাদের স্কুলে অনেক অনুদান প্রদান করে। রহমান সাহেব আমাকে ফোন দিয়ে বলেছিল তার মেয়ের ননদকে ভর্তি করাবে। আমাদের একটাই সিট ছিল। আমি চিনতে না পেরে এমন করেছি। তুমি তোমার আব্বুকে কিছু বলো না। আমি কিচ্ছু বলবো না, নিধিকে শুধু ভর্তি করে নেন। আচ্ছা, পেপারগুলো দাও। কিছুক্ষণের মধ্যে ভর্তি কাজ মিটিয়ে হাবিবা আর নিধি মার্কেটে এলো। এদিকে আমি অফিসে এলাম। সবাই শোনো, আজ থেকে আমার জামাই আমার সাথে অফিস দেখাশোনা করবে। সপ্তাহে 3 দিন অফিস করবে, আর বাকি 4 দিন অফিসে আসবে না, পড়াশোনার জন্য কলেজে যাবে। আব্বা, আমি তো অফিসের কাজ বুঝতে পারবো না। স্যার, আপনাকে চিন্তা করা লাগবে না, আমরা সবাই সবাইকে কাজ শিখিয়ে দেব। কোনো কাজে সমস্যা হলে আমাকে বলবে, আমি তোমাকে বুঝিয়ে দিব। এখন মিটিংয়ে চলো সবাই। আমরা সবাই মিলে মিটিং রুমে এলাম।
আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন দ্বিতীয়বার কোনো কাজে হাত দেওয়া না লাগে। স্যার, এটা আমাদের সাথে ঢিল হয়েছে, আমরা যেন তাদের কাজ ভালোভাবে সম্পূর্ণ করি। আমাদের অফিসের কোনো যেন বদনাম না হয়। জামাই বাবা, তুমি কিছু বলো। হ্যাঁ, তার সাথে আমাদের প্রত্যেককে নিজের কাজ মনে করে করতে হবে। আপনারা সবাই এই অফিসের অংশ, নিজের দায়িত্ব পালন করতে হবে। কাজে ভুল হলে কোম্পানির নয়, নিজেদের গায়ে লাগবে। বাস স্যার, সুন্দর বক্তব্য, আমরা আপনার সাথে একমত। ঠিক বলছো তুমি। আমি চাই তুমি এই নতুন প্রজেক্টের দায়িত্ব নাও। কিন্তু আমি তো নতুন, আমি কি পারবো? স্যার, আপনি পারবেন, আমরা আপনার সাথে আছি। আমি তো আছি, কোনো ভয় নেই। তুমি এই পেপার সাইন করো। আচ্ছা, আমি সাইন করে দিলাম। প্রজেক্টের দায়িত্ব নিয়োজিত হয়ে মিটিং শেষ করে বাইরে এলাম। স্যার আসুন, আমি আপনার রুম দেখিয়ে দেই। ওকে, চলো। আমি রুমে এসে চেয়ারে এসে বসলাম। তারপর কিছু নাস্তার জন্য অর্ডার করলাম। স্যার, আমি মনি, আমি অফিসের পিয়ন, যা কিছু লাগবে আমাকে বলবেন। এই নিন আপনার নাস্তা। ধন্যবাদ আপনাকে। অফিস শেষ করে বাড়িতে এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিধিকে রাখলাম। ভাইয়া কি বলবি বল? তোর কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমি তোকে গ্রামে রেখে আসবো। না, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি স্কুলে ভর্তি হয়েছি আর ভাবি আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। ও, নিধি চলে গেল। আমি ছাদে এসে আম্মুর কাছে ফোন দিলাম, কিন্তু ফোন ব্যস্ত বলছে। কিছুক্ষণ পর ফোন ঢুকলো। কেমন আছো? ভালো। তার আগে বলো, এতক্ষণ ধরে কার সাথে কথা বলছিলে? বৌমা ফোন করেছিল, আমি বৌমার সাথে কথা বলছিলাম। নিধিকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়েছে, এই সব। আমার শরীর কেমন আছে খোঁজ নিচ্ছিল। ও আচ্ছা, তাহলে রাখছি। আমি ফোন কেটে দিলাম আর ভাবতে শুরু করলাম, হাবিবা নিজে থেকে আম্মুর কাছে ফোন দিয়েছে। আমার তো বিশ্বাস হয় না। হাবিবা সবাইকে দেখতে পায়, কিন্তু আমাকে সহ্য করতে পারে না। রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে বেডে শুয়ে পড়লাম। তখনই হাবিবা এসে দিলও একটা লাথি। আয় কুকুর, আমার বেড থেকে উঠতে বলছি, তোর সাহস তো কম নয়। এই কুত্তি, তুই আমায় লাথি মারলি কেন? জানিস না স্বামীকে লাথি মারলে পাপ হয়? কিসের স্বামী? আমি তোকে স্বামী হিসেবে মানি না। নিচে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়। উপরে ঘুমাই, নিচে অনেক ঠান্ডা লাগে। লাগলে লাগুক, যা বলছি ফকিনের বাচ্চা। তুই কি ফকির বউ? আমি নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল বিদ্যুৎ চমকানোর শব্দে। তার সাথে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি বেডের উপর তাকিয়ে দেখি হাবিবা ভয়ে দলা হয়ে আছে। কি দেখছিস? আমি বিদ্যুৎ চমকানো খুব ভয় পাই। তখনই একটা বিদ্যুৎ চমকালো। হাবিবা লাফ দিয়ে আমার কাছে এসে পড়লো। তোর শরীর এমন কাঁপছে কেন? উপরে চল, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনো চিন্তা না করে বেডে শুয়ে পড়লাম। হাবিবা আমাদের মাঝে কোলবালিশ দিল। কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠতে যাব, কিন্তু একই আমি নাড়াচাড়া করতে পারছি না কেন। আমি চোখ মেলে দেখি হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি চুপচাপ শুয়ে পড়লাম। হঠাৎ করে দেখলাম হাবিবা চোখ মেলে তাকালো আমার দিকে, সাথে সাথে ছেড়ে দিল। আমি ইচ্ছে করে জড়িয়ে ধরিনি, বিদ্যুৎ চমকানোর শব্দে ভয়ে জড়িয়ে ধরেছি। তোকে জড়িয়ে ধরতে আমার বয়ে গেছে। থাক, দিনের বেলায় বাগানি আর রাতের বেলা মেও করিস। তুই বললি আমি বিড়াল, তুই কি? তুই একটা খাটাস। সকাল সকাল তোর শুরু হয়ে গেল, সারাদিন জ্ঞান জ্ঞান করবি। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেলাম। আমার মনে হয় তোকে গলা টিপে মেরে ধরি। ফ্রেশ হয়ে বের হলাম। নে, এবার আমাকে গলা টিপে ধরে মেরে ফেল। তোকে আমি তিলে তিলে মারবো। এই কথা বলে হাবিবা বাথরুমে ঢুকলো। কিছুক্ষণ পর হাবিবা ফ্রেশ হয়ে এলো। নিধি পড়াশোনা করছে তো? এসব তোকে না ভাবলেও চলবে। নাস্তা টেবিলে চল, আব্বু এতক্ষণে চলে এসেছে। আমি আর হাবিবা নাস্তার টেবিলে এলাম। হাবিবা, নিধিকে স্কুলে ভর্তি করলি, কিন্তু একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করতে হবে। সেটাই ভাবছি। বাড়িতে এসে পড়াশোনা করতে পারবে একা একা? তুই জামাইয়ের কথা শুনিস না। নিধিকে একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়ে আসবি। তোমার চেনা জানা কোনো কোচিং সেন্টার থাকলে সেখানে দাও। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে রেডি হতে এলাম। অফিসে যাব, কিন্তু তেমন জামা প্যান্ট নেই। দুইটা আছে, একটু নতুনের মতো। জামা প্যান্ট পরে আমি আর শ্বশুর আব্বা গাড়ি করে অফিসে রওনা দিলাম। আমি তো স্কুলে ঠিক মতো চিনি না, আমি কি করে যাব? তোর কোনো চিন্তা নেই, আমি আছি। তোর স্কুল আর আমার কলেজ এক জায়গায়, গাড়িতে করে যাব আর গাড়িতে ফিরবো। যা, এবার রেডি হয়ে নে। আচ্ছা। তারপর ওরা রেডি হয়ে চলে গেল। এদিকে আমরা অফিসে চলে এলাম। ম্যানেজার সাহেব, আমাদের কাজ কেমন চলছে? স্যার, ভালো চলছে। ওকে। আমি আমার রুমে বসে অনেকগুলা ফাইল দেখতে শুরু করলাম।
কিছু ফাইলে ভুল আছে, আমি সঠিক করে দিলাম। কাজ করতে করতে দুপুর পার হয়ে গেল। আমি ক্যান্টিনে গিয়ে সবার সাথে খাওয়া দাওয়া সেরে শ্বশুরের কাছে এলাম। তুমি কিছু বলবে? আব্বা, আমি নিজের চোখে প্রজেক্টের কাজ কেমন চলছে দেখতে চাই। প্রজেক্ট দেখার পর আমার ছুটি লাগবে। তোমার ইচ্ছা, তুমি ছুটি চাচ্ছ কেন? এটা তোমার অফিস, তুমি যখন খুশি তখন আসবে। তা হয় না আব্বা। আচ্ছা, ছুটির পরে কোনো কাজ? একটু মার্কেটে যেতাম কিছু কেনাকাটার জন্য। ওকে। আমি রুম থেকে বের হয়ে এলাম, অফিসের গাড়ি নিয়ে কাজে দেখতে এলাম। রহিম ভাই, আপনার কাজ কেমন চলছে? ভালোই হচ্ছে, চলুন আমি আপনাকে ঘুরিয়ে দেখাই। চলুন। আমি কাজ থেকে গাড়ির কাছে এলাম। স্যার চলুন। আপনি অফিসে চলে যান, আমার কাজ আছে। আমি একেবারে বাড়িতে ফিরবো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। আমি রাফিকে ফোন দিলাম। তোর তো খোঁজ পাওয়া যায় না। হাবিবাকে দেখলাম আজকে কলেজে আসতে। একটু কাজে ব্যস্ত। তুই এখন কোথায় আছিস? দোকানে আছি। তাক, আমি আসছি। আমি একটা রিক্সা নিয়ে রাফিকে নিয়ে মার্কেটে এলাম। তখনই শ্বশুর আব্বা ফোন এলো। তুমি তো চলে গেলে, আমার মনে ছিল না তোমার কাছে টাকা নেই। টাকা নিয়ে গেলে না? আব্বা, আমার কাছে কিছু টাকা আছে, এতে কেনাকাটা হয়ে যাবে। আচ্ছা। আমি আর রাফি মার্কেটে জামা প্যান্ট দেখছি, হঠাৎ ইবা দেখলাম। তুই এখানে কি করছিস? আমার জন্য মার্কেট করতে এসেছি আমি, হাবিবা আর নিধি। ও আচ্ছা, সাগরের জামা কাপড় পছন্দ করে দেই। আমি করতে পারবো না, হাবিবাকে বল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? তেমন জামা কাপড় নেই, তাই কেনাকাটা করতে এসেছি। তারপর ইবা একটা জামা প্যান্ট পছন্দ করলো। আমি ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করতে এলাম। আপনার 15,000 টাকা বিল হয়েছে। কিছু কম নেন। ছাড় দিয়ে 15,000 টাকা বিল হয়েছে। আমি পকেট থেকে বের করে দেখি 10,000 টাকা আছে। এই টাকায় আমার এই মাস চলতে হবে। যদি এই টাকা খরচ করি, আমি কি করে সারা মাস চলবো? কি হয়েছে? বিল দাও। আমার কাছে টাকা কম পড়েছে। আমি দিচ্ছি। তোমার কাছে আবার কবে টাকা থাকলো? থাক, দেওয়া লাগবে না। আমি কিছু জামা কাপড় বাদ দিচ্ছি। তার কোনো দরকার নেই। হাবিবা সব বিল পরিশোধ করলো। আমি কিছু বললাম না, জানি বলে কোনো লাভ নেই। একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া সেরে আমি বিল পরিশোধ করে বাড়িতে এলাম। নিধি, যা তোর রুমে গিয়ে পড়াশোনা কর। রেজাল্ট খারাপ হলে খবর আছে। আচ্ছা। তোর কোচিং সেন্টারে কি করে যাবি? ভাবি ড্রাইভারকে বলেছে আমি যখন খুশি গাড়ি নিয়ে বের হতে পারবো। তাছাড়া আমাকে একটা গাড়ি দিবে বলেছে। আচ্ছা। আমি ভাবলাম নিধিকে সব কিছু দিচ্ছে, কিন্তু আমি কিছু বললেই আমার উপর নির্যাতন শুরু করে। হঠাৎ হাবিবা এসে আমাকে বলল, খেতে চল, সবাই তোর জন্য অপেক্ষা। খেয়ে আমাকে উদ্ধার কর। যা, আমি আসছি। আমি খাওয়ার টেবিলে এলাম, একটা চেয়ার টেবিলে টেনে বসলাম। কাল আমাদের অফিসে এই প্রজেক্ট নিয়ে কিছু উপস্থাপন করতে হবে। আচ্ছা। কি হলো? তুমি কি ভাবছো? কই কিছু না। আমি খাওয়া দাওয়া সেরে রুমে না গিয়ে সোজা ছাদে এলাম। ছাদে এসে একটা চেয়ারে বসে রাস্তা কোলাহল দেখছি। মানুষ ছুটে চলে এক জায়গা থেকে অন্য জায়গায়। অনেক রাত পর্যন্ত ছাদে বসে রইলাম। ছাদ থেকে নেমে রুমের সামনে এসে দেখি রুমের ভিতরে দরজা লাগানো। আমি দরজা ধাক্কা দিলাম বেশ কিছুক্ষণ, কিন্তু হাবিবা দরজা খুললো না। আমি ফোন দিলাম। কি হয়েছে? তুই দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর এত রাতে আমাকে ফোন দিয়েছিস কেন? আমি রুমের ভিতরে যাব, আমার ঘুম পাচ্ছে। যেখানে ছিলি সেখানে গিয়ে ঘুমা। আমি দরজা খুলবো না। তুই যদি আরেকবার বিরক্ত করিস, তোর খবর আছে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? হাবিবা কিছু না বলে রাগে ফোন কেটে দিল। আমি নিচে এসে সোফায় শুয়ে পড়লাম। প্রচুর ঠান্ডা পড়েছে, আমার কাছে কিছু নেই। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো শ্বশুর আব্বার ডাকে। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? আসলে আব্বা, রাতের বেলায় পানি খেতে এসেছিলাম, সোফায় বসে পানি খাচ্ছিলাম, হঠাৎ ঘুমিয়ে পড়েছি। যাও, ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে কেমন ঘুম হলো? মজা নিচ্ছিস আমার সাথে? রাতের ঠান্ডা জমে গেছি। বাহ, খুব ভালো হয়েছে। গরিবদের শীত বলে কিচ্ছু নেই, দেখিস না এত শীত তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে। আমি গরিব, হেঁটে আমার পরিচয়। শোন, মানুষের টাকা থাকলে কিন্তু সুখী হয় না। আমি সুখ টাকা দিয়ে কিনবো? আমার বাপের টাকা আছে না? এত অহংকারী হওয়া ভালো না। টাকা তোমার আব্বুর আছে, কিন্তু তোমার বরের ততটুকু সমর্থক নেই। তুই আমার কিসের স্বামী? আমি তোকে মানি না। আমি যা বলবো তাই করবি, থাকিস তো ঘর জামে হয়ে। হ্যাঁ। আমি কিছু না বলে নাস্তা টেবিলে এলাম। এইভাবে কেটে গেল কয়েক মাস। হাবিবার জন্মদিন চলে এলো। সারা বাড়ি সাজানো হলো। কিরে, আর কত সাজবি? দেখা যাক বাড়ি কতদূর সাজানো যায়। এদিকে একটু ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগে। আচ্ছা, আমি আর রাফি ফুল সাজানো শেষ করলাম। রাতের দিকে হাবিবা কেক কাটলো। আব্বু হা করো।
আমাকে কেন, জামাইকে আগে দে। তুমি খাও। তারপর হাবিবা তার আব্বুকে খাইয়ে দিল। হাবিবা এক এক করে সবাইকে খাইয়ে দিল, কিন্তু আমাকে দিল না। আমি কিছু মনে করিনি। এটা কি হলো? তোকে কেক দিল না? আরে আমি কেক খাই না, এই জন্য আমাকে খেতে দেয়নি। তুমি আত্মীয় স্বজনদের খাওয়ার দিকে একটু খেয়াল করো। আচ্ছা, আমি লোকজনকে খাইয়ে দিলাম। পার্টি শেষ করে আমি খেতে বসলাম। ভাইয়া, ভাবি তোকে ডাকছে। তোর ভাবি কোথায় আছে? ছাদে আছে। আচ্ছা তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। আসছে এখন এই কুত্তাটা। তোকে কখন আসতে বলছি? আমার ক্ষুধা লাগছিল, তাই খেতে বসছিলাম। ফকিররা তো এমন ভালো ভালো খাবার চোখে দেখে না, দেখলেই খেতে চায়। এই নে, এটা খা। কি এটা? বিহার খেতে অনেক ভাল লাগে। এটা তুই কখনো চোখে দেখিসনি। আমি এইসব খাবো না। হাবিব আমাকে জোর করে ধরে অর্ধেক খাইয়ে দিল। খেতে ভালো না? আমি কোনোদিনও খাইনি, একটু খেয়ে দেখি। হাবিবা অর্ধেক খেয়ে নিল। আমি নেশা আসক্ত হয়ে পড়লাম। নেশারে ঘুরে বলতে শুরু করলাম, তুমি আমাকে এমন কষ্ট দাও কেন? তোকে কষ্ট দিতে আমার ভালো লাগে। তুই আমাকে কোলে নিয়ে আমাকে চাঁদ দেখাবি। আমি হাবিবাকে কোলে তুলে চাঁদ দেখিয়ে রুমে এলাম। চল না, আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। আমি হাবিবাকে জড়িয়ে ধরে আছি। যা দুষ্টু, তোমার মুখে কিছুই আটকায় না। আমি লাইট নিভিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে চিল্লির জন্য ঘুম ভাঙলো। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে কি করলি? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কিচ্ছু নেই, শেষ পর্যন্ত তুই আমাকে। রাতে কি হয়েছে আমার মনে নেই। আমার গায়ে কাপড় কোথায় গেল? আমি জানি না, আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার এত বড় সর্বনাশ করলি। হাবিবা দিল আমাকে একটা লাথি। সোজা পড়ে গেলাম বেডের নিচে। সেখানে জামা কাপড় পেলাম, তাড়াতাড়ি পরে নিলাম। তুই রাতের বেলা যদি আমাকে জোর করে মদ না খাওয়াইতি, এমন হতো না। আমি কি জানতাম তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি তোর কি ক্ষতি করেছি? আমি তোর স্বামী। এই কথা বলে হাবিবা এসে আমাকে টাস টাস করে তাপড় মারতে শুরু করলো। আমি আজকে ডাক্তারের কাছে গিয়ে কথা বলবো। আমি তোর মতো অমানুষের বাচ্চা চাই না। প্লিজ এমন কিছু করিস না। তুই যা বলবি আমি তাই শুনবো। এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমাকে মুক্তি দে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় দরজার শ্বশুর আব্বার সাথে দেখা। আমি কারো কোনো কথা কান না দিয়ে নিধিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। ভাইয়া, কি হয়েছে? তুই আমাকে এইভাবে নিয়ে আসলি কেন? আমি গরজামা হিসেবে থাকতে পারবো না, তুই চুপচাপ আমার সাথে চল। শহরে অনেক খোঁজাখুঁজি করে একটা বাসা পেলাম। তারপর আব্বু আম্মুকে বাড়ি থেকে আসতে বললাম। কিছুদিনের মধ্যে একটা ভালো চাকরি জোগাড় করে নিলাম। এর মধ্যে শ্বশুর অনেক অনুরোধ করেছে বাড়িতে ফিরতে, কিন্তু আমি আর ফিরবো না। এদিকে কিছুদিন পর হাবিবা ডাক্তারের কাছে এলো। পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি আপনি মা হতে চলেছেন। আমি এই বাচ্চা নিব না। আপনি 3 মাস পর আমাদের কাছে আসেন, তখন আমরা বাচ্চা নষ্ট করব। ওকে। 3 মাস হয়ে গেল, আমি কোনোদিন হাবিবার খোঁজ নিইনি। হাবিবার সাথে আব্বু আম্মুর সাথে কথা হয়। বাচ্চা নষ্ট করার সময় চলে এলো। তুই এটা কি করতে চাইছিস? আমি করছি, বল। আঙ্কেল বলল তুই নাকি বাচ্চা নষ্ট করতে চাস। দেখ, সাগরের সাথে মিটিয়ে নে। না, আমি বাচ্চা নষ্ট করব না। দেখো না, আমার দুষ্ট বাচ্চাটা আমাকে লাথি মারে, রাতে আমাকে জ্বালাতে থাকে। ওমা, তুই নাকি ভালো করেছিস। বাচ্চা নষ্ট করলে কিন্তু আল্লাহ তোকে ক্ষমা করবে না। আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবে রাখি। অনেক কষ্টের পর একটা ভালো চাকরি জোগাড় করা কম সহজ উপায় না। রাতে খাওয়ার টেবিলে বসে আছি। অনেক দিন হলো বৌমার সাথে রাগারাগি করছিস, এখন মিটমাট করে নিলে হয় না? দেখো আম্মু, হাবিবার কথা আমার সামনে কখনো বলবে না। তুই তো কিছু বলিস নাই, কি হয়েছে তোদের দুজনের মধ্যে? আমাদের কেউই বাড়িতে যেতে দিস না। ভাই জানিস, আমার না একটা ভাইপো হবে। তো আমি কি করব? সারাদিন কাজ শেষে বাড়িতে এসেও শান্তি নেই। বৌমাকে একটু দেখে আসি আমরা। খবরদার, ওই বাড়িতে যাবে না। আমি বাত না কি উড়ে চলে এলাম রুমে। আমি হাবিবাকে ভালোবাসি, কিন্তু তার অহংকারের জন্য আমি বলতে চাই না যে মা যে নিজের বাচ্চাকে নষ্ট করার কথা বলে, তাকে আমি সহ্য করতে পারি না। তখনই রাফির ফোন এলো। কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, তোদের খবর কি? চলছে কোনো রকম। পরীক্ষার সময় এসে গেছে। দেখলাম তো, কালকে ফর্ম পূরণ করে আসবো। ঠিক আছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হলাম কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে এলাম। কি অবস্থা তোর? ভালো, তাড়াতাড়ি চল, লাইনে দাঁড়াতে হবে। তখনই হাবিবা আর ইবা এসে হাজির হলো। আমি ওখান থেকে সোজা চলে এলাম
ইবা অনেকবার ডেকেছিল কিন্তু আমি উত্তর দেইনি। কিরে, তুই এমন করে চলে আসলি কেন? এমনি, আমার ভালো লাগছিল না। আমি অহংকারীদের সাহায্য করতে পারি না। জানি না তোদের দুজনের কবে মিল হবে। আমি পরীক্ষার পেপার জমা দিয়ে চলে এলাম বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এইবার রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন বেজে উঠল। তাকে দেখে ইবা ফোন দিয়েছে। তুই তখন এমন করে চলে গেলি কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তুই আজ আমার সাথে সন্ধ্যায় দেখা করবি? আমার সময় নেই। আমি কিছু জানতে চাই না, আমি বলছি তুই আমার সাথেই দেখা করবি, এটাই ফাইনাল। ইবা ফোন কেটে দিল। আমার এইসব কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইবার সাথে দেখা করতে এলাম। তোদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলে বল তো শুনি। আমাদের মধ্যে কি হবে? কিছু হয়নি। ফাইজলামো করিস না। তুই বাড়ি থেকে চলে গেলি কেন? হাবিবা সাথে ভালো সম্পর্ক ছিল তোর? দেখ, ওই অহংকারী মেয়ের কথা আমার সাথে বলবি না। আমার সাথে বন্ধুত্ব বিয়ে করেছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো করে বুঝিয়ে বল তো শুনি। শোন তাহলে, আমি এক এক করে সব ইবাকে বললাম। আমি বুঝতে পারছি না, সামান্য থাপ্পড় মেরেছিল তার জন্য তোর ওপর প্রতিশোধ নিতে হবে? আসলে ওর টাকার জন্য অন্ধ হয়ে গেছে। সব তো শুনলি, তুই বল আমি ওই বাড়িতে কি মুখ নিয়ে যাব? সব দোষ আমার। সেই দিন তোকে জোর না করে না নিয়ে আসতাম তাহলে এমন হতো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আরে দূর, এটা আমার কপালে লেখা ছিল, আমি কিছু মনে করিনি। বেবিটা কেমন আছে? বেবি অনেক ভালো আছে, ডাক্তারের কথা মতো চলছে। হাবিবা, আচ্ছা আমি উঠি, আমার কাজ আছে। ওকে। আমি রেস্টুরেন্টের বাইরে এসে একটা রিক্সা নিয়ে বাড়িতে এলাম। আমি তোর খাবার বাড়ছি, এসে খেয়ে যা। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার শ্বশুর মাঝে মাঝে আমার কাছে ফোন করে খোঁজখবর নেয়। সবার সাথে হাবিবার কথা হয় কিন্তু আমার সাথে না। এইভাবে কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন আমি অফিসে কাজ করছি, তখনই শ্বশুর আব্বা ম্যানেজারকে ফোন এলো। স্যার, আপনি এখনই ইবনে সিনা হসপিটালে চলে আসেন, বড় স্যারের হার্ট অ্যাটাক করছে। আমি এখনই আসছি। আমি অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। ডাক্তার, আমার শ্বশুর এখন কেমন আছে? অনেক ভালো আছে, তিনি অনেক চিন্তা করে যার ফলে এটা হয়েছে। আমি কি এখন দেখা করতে পারি? জি, দেখা করতে পারেন। আমি রুমে ঢুকলাম, দেখলাম হাবিবার চোখে পানি। শ্বশুরের পাশে বসে আছে। আমাকে দেখে বাইরে বের হয়ে এলো। আব্বা এখন কেমন লাগছে? তুমি আসছো বাবা, আমি আর পারছি না। আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। আব্বা এসব কথা কি বলছেন? বাবা, তুমি আমার কথা রাখবে? বলেন শুনি, কিন্তু আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন না। আচ্ছা, বাড়িতে ফিরতে বলবো না। আমি অফিস সামলাতে পারছি না, আমার অনেক বয়স হয়ে গেছে। তুমি অফিসে বসো, তোমার হাতে ধরে বলছি। হাত ধরে আমাকে ছোটো করবেন না। আমি আপনার কথা মেনে নিলাম। শুনে আমি একটা শান্তি পেলাম, এবার শান্তিতে মরতে পারবো। এসব বাদ দেন, আপনার বিশ্রাম নেন, আমি বাইরে যাচ্ছি। আমি রুম থেকে বের হয়ে এসে দেখি আমার বাড়ির সবাই হাজির। হাবিবা আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। তোর শ্বশুরকে কেমন দেখলি? আগের চেয়ে অনেক ভালো আছে। তোমরা কি করে জানলে? হুম, হচ্ছে। তাক বলতে হবে না, কে বলেছে আমি বুঝতে পারছি। কিছুদিন পর শ্বশুরকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে শ্বশুরের কথা মতো অফিসে দেখাশোনা করতে শুরু করলাম। এইসবে কেটে গেল 2 মাস। হঠাৎ খবর এলো শ্বশুর আব্বা আবার অনেক শরীর খারাপ, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে এলাম। রোগী আপনার সাথে কথা বলতে চায়, রোগীর অবস্থা খারাপ। আচ্ছা, আমি রুমে ঢুকলাম, এসে শ্বশুর আব্বার পাশে বসলাম। ডাক্তার বলেছে আমি বাঁচবো না। তুমি আমার মেয়েকে দেখে রেখো। আমি চাই তুমি আমার মেয়েকে মানুষ বানিও। আব্বা, আমি চেষ্টা করব। কিছুক্ষণ পর শ্বশুর আব্বা মারা গেল। সন্ধ্যার দিকে মাটি দেওয়ার কাজ সম্পন্ন করে আমি বাড়িতে এলাম। আব্বু, আম্মু আর নিধি ওই বাড়ি রয়ে গেল। অফিসে 2 দিনের ছুটির ঘোষণা করে দিলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। খাওয়ার জন্য বাড়ির বাইরে যাওয়ার জন্য দরজা খুলছি, তখনই দরজা খুলে দেখি রাফি দাঁড়িয়ে আছে, হাতে টিফিন ক্যারিয়ার। আমি বললাম, তুই এখানে? ভেতরে চল, তারপর বলছি। ও আয়, ভিতরে আয়। আমি আর রাফি ভিতরে এসে সোফায় বসে পড়লাম। আম্মু তোর জন্য কিছু খাবার পাঠিয়েছে, সারাদিন তুই কিছুই খাস নাই। ভালো করেছিস। আমি বাইরে খেতে যাচ্ছিলাম, তখনই তুই চলে এলি। তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি টেবিলে বসলাম। রাফি খাবার বাড়তে শুরু করলো। এত খাবার আমি একা খেতে পারবো না, তুই আমার সাথে খেতে বস। ঠিক আছে। আমরা দুজন খাওয়া দাওয়া শেষে সোফায় এসে বসলাম। তোর তো কোনো চাকরি নেই, আমি অনেক চেষ্টা করছি কিন্তু তোর চাকরির ব্যবস্থা করতে পারি নাই। থাক, সমস্যা নেই। তুই আমাদের অফিসে একটা চাকরি কর। আমি জানি তোর বাড়ির অবস্থা কেমন। দেখ, তুই এসব কথা বলবি না। তুই
তুই এর আগেও বলেছিস তোর শ্বশুরের অফিসে চাকরি করতে, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমি কারো করুণা চাই না। আমি কিছু জানি না, তুই 2 দিন পর অফিসে এসে জয়েন করবি। আঙ্কেলের অবস্থা ভালো না। সেটা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। রাফি বাড়ি চলে গেল। আমি নিধির কাছে ফোন দিলাম। বল ভাইয়া। তোরা খাওয়া দাওয়া করেছিস? করছি। তুই কিছু খাইছিস? শুন, তোরা থাক। নিধি বুঝতে পেরে বলল, ভাবিকে জোর করে আম্মু খাইয়ে দিচ্ছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, আগামীকাল বাড়িতে চলে আসবি। আমরা বাড়িতে যাব না। ভাবিকে এই অবস্থা দেখে আব্বু কাউকে বাড়িতে যেতে দেবে না। চুপ, বাড়িতে চলে আসবি। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হোটেলে এলাম। একটা ছেলে আমার দিকে এলো। ভাই, আপনার কি লাগবে? সকালে নাস্তা কি আছে? রুটি, পরোটা, খিচুড়ি, ভুনা। আপনাকে কি দেব? বোনা খিচুড়ি দাও। কিছুক্ষণ পর অর্ডার চলে এলো। আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না করছি, তখনই আম্মুর ফোন এলো। শোন, বলছি এই বাড়িতে এসে খেয়ে যা। বৌমার এই অবস্থায় রেখে আমরা বাড়ি যেতে পারবো না। অসম্ভব, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আমি দরকার হলে নিজে রান্না করে খাবো। যা ইচ্ছা তাই কর গিয়ে। আমি ফোন রেখে রান্না শেষ করলাম। গোসল করে খেতে বসলাম। খাওয়ার পর রুমে এসে শ্বশুরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিদের দোকানে এলাম। রাফি একটা ভালো করে চা দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে এমন লাগছে কেন? এখন নিজের রান্না নিজে করতে হবে, বাড়িতে কেউ নেই। চিন্তা করিস না, হাবিবা সহ বাড়িতে চলে আসবে। ও, কি করতে আসবে? ওই বাড়িতে একা একা থাকবে কি করে যদি কোনো সমস্যা হয়? বাদ এইসব কথা। এইভাবে কেটে গেল 2 দিন। আব্বু আম্মু বাড়িতে এসেছে, কিন্তু নিধি ওই বাড়িতে থাকবে হাবিবাকে দেখাশোনার জন্য। আমি অফিসে বসে আছি। স্যার আসবো? বলুন। স্যার, ম্যাম ফোন করে বললেন তার 2 লাখ টাকা দরকার। ফোন করে বলুন টাকা দেওয়া যাবে না, তাছাড়া টাকা কি করবে? সেটা আমি কি জানবো? আমি যেটা বললাম আপনি সেটাই বলবেন। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে হাবিবাদের উকিল দেখা করতে এলো। আঙ্কেল, আপনি কিছু বললেন না। তোমার বাবা সম্পত্তি দলিল করে গেছেন? নিশ্চয় আমার নামে করে গেছে। তোমার নামে করে যান নাই? কি? তাহলে কার নামে করেছে? তোমার স্বামীর নামে করে গেছেন। তুমি অফিস থেকে প্রতি মাসে 10,000 টাকা নিতে পারবেন, এর বেশি নয়। 10,000 টাকায় আমার কিচ্ছু হবে না। আব্বু শেষ পর্যন্ত সম্পত্তি আমার নামে না করে বদমাসটার নামে করে গেল। হাবিবা কান্নাকাটি শুরু করলো। আমার কিছু করার নেই, তোমার আব্বু এই দলিল করে গেছে। আমি এখন চলি। ভাবি, আপনি কেমন কাঁদছেন কেন? আব্বু আমাকে পথে নামিয়ে দিয়ে গেছে, এখন তোমার ভাইয়ের টাকা চলতে হবে। তাতে কোনো সমস্যা নেই, ওটা তো আপনার টাকা। জানি না, 2 লাখ টাকা চেয়েছিলাম ম্যানেজারের কাছে, কিন্তু তোমার ভাইয়া না করে দিয়েছে। ভাইয়াটা অনেক জেদি, আপনি ভাইয়াকে বললেই টাকা দিয়ে দেবে। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো না, তুমি পড়তে যাও, আমি একটু একা থাকবো। হাবিবা, এখন কি করব জানি না। আমি সাগরের সাথে কি করছি, আমি ওকে সহ্য করতে পারি না। এভাবে কেটে গেল অনেক দিন। হাবিবার বাচ্চা হওয়ার সময় এলো। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আম্মু আমাকে ফোন করে বলল, তুই একটু হাসপাতালে তাড়াতাড়ি চলে আয়, বৌমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে। আমি ফোন রেখে দিলাম, পিয়নকে ডাকলাম। স্যার, আমাকে কি জন্য ডেকেছেন? রাফিকে এখনই আমার রুমে আসতে বলো। পিয়ন চলে গেল। কিছুক্ষণের মধ্যে রাফি এলো। হ্যাঁ বল। তুই আমার গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে যা। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তুই যাবি না? দেখ, এখনো রেগে থাকিস না। আমার কাজ আছে, তুই তাড়াতাড়ি যা। এই কিছু টাকা নিয়ে চলে যা। রাফি চলে গেল। আমি কাজ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। হাবিবাকে দেখতে ইচ্ছা করছে। আমার বাচ্চা কেমন হয়েছে দেখতে। এর মধ্যে রাফি হাসপাতালে এসে শুনলো হাবিবার ছেলে হয়েছে। আব্বু আমাকে ফোন দিল। তোর ছেলে হয়েছে? ভালো। আমি রাফির কাছে টাকা পাঠিয়েছি, হাসপাতালের সবাইকে মিষ্টি কিনে দাও। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম, তখনই ম্যানেজার এলো। স্যার, আপনার ছেলে হয়েছে, অফিসের সবাই মিষ্টি খেতে চাচ্ছে। আপনি মিষ্টি নিয়ে আসার ব্যবস্থা করুন, তারপর সবাইকে মিষ্টি দেবেন। ওকে স্যার। আমার ইচ্ছা করছে দৌড়ে হাসপাতালে গিয়ে আমার ছেলেকে দেখে আসি। আমার মনটা শুধু ছেলের কাছে পড়ে আছে। আমি অফিসে বসে থাকতে পারলাম না। অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। আমাকে হাসপাতালে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছি, তুই আসছিস। আমার ছেলে কেমন আছে? অনেক ভালো আছে, তুই রুমে গিয়ে দেখা করে আয়। না, আমি যাব না। তুই আমার ছেলেকে একটু বাইরে এনে দে। তোকে ভিতরে যেতে কি হচ্ছে? বেবি ভাবির পাশে শুয়ে আছে। তুই চুপ থাকিবা, তুই আমার কাছে এনে দে না। ওকে, যাচ্ছি।
কিছুক্ষণ পর আম্মু আর রিবা রুম থেকে বের হয়ে আমার কাছে এলো। আমার ছেলে কোথায়? তুই ভেতরে না গেলে তোর ছেলেকে এখানে নিয়ে আসবো না। আম্মু, আমি দেখে চলে যাব, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। আমার কিছু করার নেই। আব্বুকে দেখছি না। আব্বু আর রাফি ভাই মিষ্টি আনতে গেছে, তুই ভিতরে যা, ভাবি অনেক বদলে গেছে এই কয়েক মাসে। দেখ সাগর, তুই ওকে ক্ষমা করে দে। তোর ছেলে হয়েছে, তার জীবন নষ্ট করিস না। দেখ বাবা, আর অশান্তি করিস না। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে তোর সাথে খারাপ ব্যবহার করে। কে বলেছে ওর কষ্ট আছে? আমার জীবনটা তো নষ্ট করে দিয়েছে। তুই বৌমার সাথে কথা বল বাবা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। এক দৌড়ে রুমে এসে হাবিবরার পাশ থেকে আমার ছেলেকে কোলে তুলে নিলাম। কান্না বন্ধ করলো, আমার কোলে উঠলো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? আমি দেখো চলে এসেছি। আমি বাচ্চাকে নিয়ে বাইরে এখানে ওখানে ঘুরে বেরিয়ে হাবিবা পাশে শুয়ে দিয়ে চলে আসবো তখনই। কোথায় যাচ্ছ? আমি তোমার ছেলেকে একা বড় করতে পারবো না। তাহলে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাই। তোমার বড় করার দরকার নেই, তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। আমি আমার বাচ্চাকে দিব কেন? আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি। সেই দিন আমি রাগে বলেছিলাম, তুমি আমার দিকে ফিরে দেখো। ভালোবাসা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে এখন বুঝতে পারছি আমাদের বাচ্চার ভালোর জন্য আমাদের এক হওয়া উচিত। আমি তোমার পায়ে পড়ি। আমি গড়ি হাবিবার দিকে তাকালাম। হাবিবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তুমি আর আমার ছেলে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। কি হলো, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? তখনই সবাই রুমে এলো। ভাইয়া, ভাবিকে ক্ষমা করে দে। সাগর, আমি আর তোর কাছে কোনো দিন অনুরোধ করব না, তুই ওকে ক্ষমা করে দে। হাবিবা ভুল বুঝতে পারছে, এই জন্য তোর কাছে ক্ষমা চাইছে। দেখ বাবা, কোনো মানুষ যদি অন্যায় করে হাত ধরে ক্ষমা চায় তাহলে কিন্তু ক্ষমা মাফ হয়ে যায়। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমার ছেলের দিকে চেয়ে এরপর কোনো ভুল করলে তার কোনো ক্ষমা নেই। হাবিবা আর কোনো ভুল করবে না, কি হাবিবা, তাই তো? আমি আর কোনো অন্যায় করব না। আমি আবার আমার ছেলেকে খুলে তুলে নিলাম। তারপর সবাই মিলে নাম রাখলাম আদিউর রহমান আদি। আমাদের মাঝে আবার বাপ হয়ে গেল। কিছুদিন পর হাবিবাকে বাড়িতে আনলাম, নিজের ভাড়া করা বাড়িতে। দেখ বাবা, এটা অনেক ছোট বাড়ি, আমাদের সমস্যা হচ্ছে এই বাড়িতে। বলছিলাম কি, তোর শ্বশুর বাড়ি ওইভাবেই ফেলে রেখে বাড়িতে চল, বৌমা ভয়ে কিছু বলছে না। আমরা আগামীকাল ওই বাড়িতে যাব। বাড়ির মালিকের সাথে কথা বলে ওই বাড়ি ছেড়ে দিয়েছি। ভালো করেছিস, আমি সবাইকে বলে দিচ্ছি সবাই জিনিসপত্র গুছিয়ে রাখতে। আমি রুমে এসে দেখি হাবিবার পাশে আদি নেই। আমার ছেলে কোথায়? বাবা, এত দরদ আমার জন্য? আদি পেটে ছিল, তখন কোথায় ছিলে? নিধি নিয়ে গেছে। তখন ছিল, আমি খোঁজখবর নিতাম। মিথ্যে কথা, কবে নিয়েছো আমার খোঁজ? আসলে তোর খবর নেয় না, আদের খবর নিতাম। ভালো করছো। জানো, আদি পেটে থাকতে আমাকে শুধু পেটে লাথি মারতো। কি বদমাইশ। একদম আমার ছেলেকে বদমাশ বলবে না, নিজে তার চেয়ে বেশি বদমাশ। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। কিছুক্ষণ পর নিধি আমার কাছে আদিকে আমার কাছে দিয়ে গেল। কি হয়েছে বাবা, তুমি চুপচাপ আছো কেন? তোমার আম্মুর মতো হয়েছ? সব দোষ আমার। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আদিকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়িতে জিনিসপত্রগুলো তুলে দিয়ে হাবিবাদের বাড়িতে এলাম। হাবিবা এবার অনেক খুশি, আমরা আজ থেকে এখানে থাকবো। আমি অনেক খুশি, আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে। আই লাভ ইউ বাবুর আব্বু। আই লাভ ইউ টু বাবুর আম্মু। চলতে শুরু করলো আমাদের এক নতুন অধ্যায়। ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না, ভালোবাসা নিয়ে যারা অভিনয় করে তারা কখনো কাউকে ভালোবাসে নাই।